হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দুটো বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা ঠিক 4 বছর আগে আজকের দিনে কিন্তু ক্ল্যাশ করেছিল এবং এই দুটো ফিল্মে কিন্তু বাংলার দুই বড় সুপারস্টার ছিল। তো আমরা এর আগে কিন্তু দেখেছিলাম যে দেব আর জিৎ কিন্তু অনেকবার তারা একসাথে একই দিনে দুটো ফিল্ম বার করে টলিউডে ক্ল্যাশ করেছিল, কিন্তু কখনোবার দেব ক্ল্যাশে জিতেছে, কখনোবার জিৎ ক্ল্যাশে জিতেছে, আবার অনেকবার এরকমও হয়েছে যে দুজনেরই কিন্তু ক্ল্যাশ হওয়া সত্ত্বেও ফিল্মগুলো সেরকম চলেনি। বাট এই দুটো ফিল্ম হচ্ছে ব্যতিক্রম, কারণ এই দুটো ফিল্ম ক্ল্যাশ হওয়া সত্ত্বেও কিন্তু বিশাল ব্যবসা করেছিল এবং দুটোই কিন্তু হিটের ট্যাগ পেয়েছিল। এবং তার মধ্যে দেবের যে এই ফিল্মটা চ্যাম্প, সেটা কিন্তু যথেষ্ট রকম স্পেশাল। কেন সেটা পরে বলছি। তো দুটো ফিল্ম তোমরা হয়তো বুঝেই গেছো যে জিতের বস 2 বেরিয়েছিল এবং দেবের হচ্ছে চ্যাম্প। তো জিতের বস 2 হচ্ছে বসের সিকুয়েল ছিল এবং এই ফিল্মটারও কিন্তু ডিরেক্টর বাবা যাদব ছিল এবং তার সাথেও আরেকটা বাংলাদেশি ডিরেক্টর ছিল। তো এই ফিল্মটায় জিৎ আর শুভশ্রীর পাশাপাশি ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানে নুসরাত ফারিয়াকে দেখতে পেয়েছিলাম। তো বস 2 ফিল্মটা কিন্তু গল্পটা সম্পূর্ণ একদম আলাদা ছিল। এটা কিন্তু কোনো ফিল্মের রিমেক ছিল না, এই গল্পটা একদম নিজস্ব লেখা ছিল এবং জিৎ তা এই ফিল্মটার স্টোরিটা নিজে লিখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই ফিল্মটার যে একটা আমার একটু খামতি লেগেছিল, প্রথম ফিল্মটার সাথে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে এই ফিল্মের গানগুলো। অ্যালবামটা কিন্তু ঠিক অতটাও পপুলার হয়নি, তখন অতটাও ফেমাস হয়নি, কারণ বস পার্ট 1-এ যে আমরা যেরকম গান আমরা শুনতে পেয়েছিলাম প্রত্যেকটা কিন্তু চার্টবাস্টার গান ছিল। সেই চার্মটা কিন্তু বস 2-এর মুভিটায় কিন্তু ছিল না। একটা গান আমার খুব ভালো লেগেছিল, যেটার মধ্যে নুসরাত ফারিয়ার একটা আইটেম ডান্স আছে, ওই গানটা আমার তাও ভালো লেগেছিল, কিন্তু তাছাড়া এই গানগুলো অতটাও কিন্তু ঠিক আমার পছন্দ হয়নি। গল্পটা বেশ ভালো ছিল এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু দুর্দান্ত সব অ্যাকশান দেখা গেছে এবং তার সাথে জিতের সেই সূর্যা ভাইয়ের সোয়াগস, সেই অ্যাটিটিউড, সেটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে জিতদা দারুণভাবে ক্যারি করেছিল। এখন অবধি জিতদার যে কটা ফিল্ম বানানো হয়েছে তার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট প্রজেক্ট, কারণ এই ফিল্মটার বাজেট হচ্ছে অ্যাপ্রক্স 8 কোটির মতো। কিন্তু 8 কোটি হওয়া সত্ত্বেও ফিল্মটা কিন্তু হিট হয়েছিল, ফিল্মটা কিন্তু দারুণ ব্যবসা করেছিল। স্পেসিফিক্যালি বাংলাদেশে ফিল্মটা রিলিজ হয়েছিল এবং সেখানে তো জিতদার প্রচুর ভক্ত আছে। বাংলাদেশে কিন্তু দারুণ ব্যবসা করেছিল ফিল্মটা। তো ফিল্মটা কিন্তু ওভারঅল বেশ ভালো ছিল, আমার দারুণ লেগেছিল। কনসেপ্টটাও বেশ একটা নতুনত্ব ছিল, কিন্তু যদি বস 1-এর সাথে কম্পেয়ার করি, বস 1-এর যে ব্যাপারটা, যেই ফিলটা, যে থ্রিলটা আমরা পেয়েছিলাম, সেটা কিছুটা একটু খামতি হয়তো বস 2 মুভিটার মধ্যে ছিল। যদিও বা বলা যেতে পারে অ্যাকশন মুভিজ যদি জিতদার ধরা হয়, বস 2-ও কিন্তু টপ 5-এর মধ্যে থাকবে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো, সেটা কেন আমি ফার্স্টে বলেছিলাম স্পেশাল, কারণ এই মুভিটা দিয়েই দেব তার নিজের ফার্স্ট প্রোডাকশন হাউস খুলেছিল, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো চ্যাম্প ছিল দেবের প্রোডাকশন হাউসের ফার্স্ট মুভি এবং সেই প্রোডাকশন হাউসের আজকে 4 বছর পূর্ণ হলো এবং এই ফিল্ম দিয়ে কিন্তু রুক্মিণী মাইত্রা টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এবং তারও কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে 4 বছর কমপ্লিট হলো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। মুভিটা কিন্তু যথেষ্ট রকমের স্পেশাল, কারণ এখানে রাজ চক্রবর্তী অনবদ্য ক্যামেরা কাজ এবং সাথে স্টোরি স্ক্রিন প্লেটা কিন্তু দারুণ ছিল। একটা বক্সারের উঠে আসার গল্প, সে একটা টপ লেভেলে চলে গেছে, তারপর সেখান থেকে তার আবার গ্রাফটা নেমে যাবে, সে আবার কি করে উঠে দাঁড়াবে, সেই জীবন কাহিনীটা এই ফিল্মটার মধ্যে দেখিয়েছিল। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানে দেবদার একটা অসাধারণ অভিনয় দেখতে পেয়েছিলাম। গানগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল, প্রত্যেকটা গানই কিন্তু বেশ সুন্দর করে এখানে কম্পোজ করা হয়েছিল। কিন্তু ফিল্মটার আলটিমেট একটা যে চার্ম, সেটা কিন্তু বলা যেতে পারে দেবদার এখানে অ্যাক্টিংটা, কারণ তিনি যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছিলেন, তার লাইফ সাইকেলটা যেভাবে উঠছে নামছে, সে বিভিন্ন ফেজে তিনি যেভাবে যাচ্ছেন, সেই জিনিসটা ক্যারি কিন্তু তিনি দারুণভাবে ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন। এবং সাথে সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টেও কিন্তু ফিল্মটা দারুণভাবে এখানে করা হয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম টলিউড ইন্ডাস্ট্রিতে একটা বক্সিং নিয়ে মুভি এবং এই লেভেলে ভিজুয়াল এফেক্টস, এই লেভেলে লুক অ্যান্ড ফিলটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই পেরেছিল করে দেখাতে তখনকার সময়। তো এই প্রোডাকশন হাউসে কিন্তু একটা নতুনত্ব আছে, কারণ আমরা এখন অবধি দেখতে পেয়েছি তারা যতগুলো ফিল্ম এখানে দেব বার করেছেন নিজের প্রোডাকশন হাউস থেকে, প্রত্যেকটা কিন্তু খুব অন্যরকম, সেই কমপ্লিট কমার্শিয়াল ধাঁচ কিন্তু অতটাও না। এবং এখন অবধি যে কটা ফিল্ম বেরিয়েছে প্রত্যেকটাই কিন্তু টলিউডকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে এবং দেবদা এখনও চেষ্টা করছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য। এবং এই মুভিটাই আমি হলে দেখতে গেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা আমার চূড়ান্ত ছিল। আমি এরকম একটা অ্যাক্টিং এক্সপিরিয়েন্স করবো, এরকম অভিনয় দেখবো এবং এরকম একটা নতুন কনসেপ্টে ফিল্ম দেখবো, সেটা কিন্তু আমি কখনোই তখন দেখার সময় ভাবতে পারিনি। তো ওভারঅল বলা যেতে পারে এই একটা ওয়ান অফ দ্য ক্ল্যাশ দেব আর জিতের, যেখানে দুটো ফিল্মই ব্যবসা করেছে, দুটো ফিল্মই হিট হয়েছে এবং তাদের
তাদের ফ্যান্সদের কাছে কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে এবং এখনও কিন্তু ফেভারিট বলা যেতে পারে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দ, কোন মুভিটা ভালো লেগেছে আমি কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।